প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রজেক্ট ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস নিয়ে এই প্রকল্পটি। তোমাদের যাদের এই প্রকল্পটি প্রয়োজন, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। কিভাবে করতে হবে, কোনগুলি লিখতে হবে, কিভাবে করলে ফুল মার্কস পেতে পারো, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। চলো তাহলে প্রজেক্টটি করে নিই। দেখো, প্রজেক্টটি করার আগে তোমরা একটা ফ্রন্ট পেজ তৈরি করবে এবং ফ্রন্ট পেজ করার পরে যেটা করতে হয় সূচিপত্র, সেই সূচিপত্রটা কিন্তু তোমরা করে নেবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি সূচিপত্রটাও, তোমরা দেখে নাও সূচিপত্রটা কিভাবে করবে। ওকে, এরপরে চলে আসবে মূল বিষয়, মূল প্রকল্পে। প্রথমে চলে আসবে কি, ভূমিকা। দেখো, ভূমিকা কিভাবে করবে, ভূমিকা লিখবে। ভূমিকা লেখার পর লিখবে, শক্তি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো অস্তিত্ব থাকে না, কারণ যে কোনো কাজ করতেই শক্তির প্রয়োজন হয়। মানুষের দৈনন্দিন নানা কাজের প্রয়োজনে বা শক্তির ব্যবহার অপরিহার্য। খাদ্য তৈরি, বাসস্থান নির্মাণ, পোশাক পরিচ্ছদ তৈরি, যানবাহন চলাচল, কলকারখানা চালানো, প্রতিটি কাজের জন্যই শক্তি ব্যবহৃত হয়। আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি মূলত দৈহিক শক্তি অর্জনের জন্য। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সমাজ যে সাফল্য অর্জন করেছে, তার পেছনেও রয়েছে শক্তির বিভিন্ন উৎসের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সব দিক থেকে বলা যায় মানুষ সমাজে শক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহারের সঙ্গে পরিবেশ দূষণ বিশেষভাবে সম্পর্কযুক্ত। কয়লার, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি শক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ দেখা দিচ্ছে। বায়ুতে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড সহ বহু বিষাক্ত গ্যাসের পরিমাণ শতকরা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভয়ঙ্কর বায়ু দূষণ ঘটছে। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার অত্যন্ত সীমিত, তাই বর্তমানে বিভিন্ন প্রকার পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎসের সন্ধান করা হচ্ছে। এগুলির মধ্যে ইতিমধ্যেই সৌরশক্তি, বায়ুশক্তি, কোটাল শক্তি ও ভূতাপ শক্তির উৎপাদনে ব্যবসায়িক সাফল্য পাওয়া গেছে। এরপরে পয়েন্ট করবে প্রকল্পের বিষয়। ওকে, দেখো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এই পৃথিবীতে মানব সভ্যতার বিকাশ ঘটেছে শক্তির উৎপাদন ও তার ব্যবহারের হাত ধরেই। বর্তমান পৃথিবীতে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির সূচক হিসেবে শক্তির ব্যবহারের পরিমাণকে ধরা হয়। যে দেশ যত বেশি পরিমাণে শক্তি ব্যবহার করে, সেই দেশ তত বেশি উন্নত বলে মনে করা হয়। প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে পাওয়া যায়, যেমন তাপশক্তি, আলোক শক্তি, বৈদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি প্রভৃতি। তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। তাই আমরা শক্তি উৎপাদন বলতে শক্তির ব্যবহারযোগ্য অবস্থার রূপকে বুঝি। মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে, তাই আগামী দিনগুলিতে বিদ্যুতের বিপুল চাহিদার কথা মাথায় রেখে অপ্রচলিত শক্তির উৎসের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণী পরিবেশবিদ্যা, এই সমস্ত কিছুতে কিন্তু আমাদের এই বিষয়টিকে উপলব্ধি করা হয়েছে, যার জন্যই কিন্তু একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে এই প্রকল্পটি দেয়া হচ্ছে, তাই তো? চলো, এরপরে তোমরা পয়েন্ট করবে এই প্রকল্পটির গুরুত্ব। দেখো, প্রকল্পটি আমরা কেন করছি, এর গুরুত্ব কি সেটা জানতে হবে। এইখানে 6টা পয়েন্ট রয়েছে, এই 6টাই তোমরা লিখবে। যদি তোমাদের মনে হয় বড় হয়ে যাচ্ছে, তাহলে একটা দুটো কমাতে পারো। আশা করব গুরুত্ব কমানোর দরকার নেই। ওকে, দেখো, গুরুত্বটা কি লিখবে, পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস শীর্ষক প্রকল্পটি ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ কারণগুলি উল্লেখ করা হলো। এবার কেন গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, অপ্রচলিত শক্তির উৎসগুলি প্রায় ক্ষয় নেই বললেই চলে। দ্বিতীয়ত, এই উৎসগুলি বারবার ব্যবহার করে পুনরায় শক্তি উৎপাদন করা সম্ভব। তৃতীয়, এই জাতীয় উৎস থেকে শক্তি উৎপাদনের সময় পরিবেশ দূষণ ঘটে না বললেই চলে। 4, বর্তমানে প্রচলিত শক্তির উৎসের ভাণ্ডার প্রায় শেষ হয়ে গেছে, তাই প্রচলিত শক্তির বিকল্প হিসেবে অপ্রচলিত শক্তি ব্যবহার গুরুত্ব না দিলে আগামী দিনে সভ্যতার ধারা ধ্বংস হয়ে যাবে। 5, শক্তির এই উৎসগুলি বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই পাওয়া যায়। 6, এই প্রকার শক্তির ব্যবহারে বা উৎস ব্যবহারের জন্য কম মূলধনের প্রয়োজন হয়। ওকে, গুরুত্ব লিখে ফেলেছ। এবার তার পরের পয়েন্ট করবে প্রকল্পের উদ্দেশ্য। দেখো, প্রকল্পের উদ্দেশ্য কি? 1 নাম্বার,
প্রকল্পের উদ্দেশ্যগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝায় সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া। দ্বিতীয় হচ্ছে অপ্রচলিত শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে জ্ঞান অর্জন করা। তৃতীয়, অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্যাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। চতুর্থ, অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধাগুলি সম্পর্কে উপযুক্ত জ্ঞান লাভ করা। পঞ্চম, অপ্রচলিত শক্তির সুবিধার দিকগুলি সম্পর্কে অবহিত হওয়া। ষষ্ঠ, প্রচলিত শক্তির বিকল্প ও পরিপূরক হিসেবে অপ্রচলিত শক্তির উৎপাদন ব্রতী হওয়া। আর সপ্তম, অপ্রচলিত শক্তির উৎস ও ব্যবহার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণ নেওয়া। অষ্টম, অপ্রচলিত শক্তির উৎসের ব্যাপক ব্যবহার দ্বারা পরিবেশ দূষণ রোধে অগ্রসর হওয়া। ওকে, এর পরবর্তী পয়েন্ট করব প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1 নম্বরে পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কে প্রকল্প রূপায়ণের জন্য আমরা আমাদের পরিবেশবিদ্যার মাননীয় শিক্ষক মহাশয়, মাননীয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ অনুযায়ী নিজেরা 6টি দলে বিভক্ত হই এবং প্রতিটি দলের সর্বাধিক 10 জন। এই জায়গাটা তোমরা পরিবর্তন করতে পারো, তোমাদের স্কুলে যদি তোমাদের লোক সংখ্যা অনুযায়ী তোমরা দলটা গঠন করতে পারো। তো এখানে তোমাদের 6টি দল বলেছে, তোমরা তার থেকে বেশিও লিখতে পারো, আবার তার থেকে কম লিখতে পারো, এতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। এখানে 10 জন করে রয়েছে, তোমরা 5-6 জন করেও করতে পারো। ওকে, একটু চেঞ্জ করতে পারো এখানটায়। দ্বিতীয় করবে প্রকল্পটি রূপায়ণের জন্য পরিকল্পনা স্থির হয় প্রত্যেকটি দলের শিক্ষার্থীরা সপ্তাহে 1 দিন করে বিদ্যালয়ের গ্রন্থাগারে উপস্থিত হবে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক স্তরে ভূগোল, অর্থনীতি, ভূগোল ও পরিবেশবিদ্যা পাঠ্যপুস্তক সংগ্রহ করে অপ্রচলিত শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে পড়াশোনা করবে এবং তথ্য সংগ্রহ করে তা খাতায় লিপিবদ্ধ করবে। এবার তৃতীয় কাজ কি করবে দেখো। তৃতীয় কাজ শুরু করার পর থেকে 2 মাসের মধ্যে তথ্য সংগ্রহ সেরে বিষয়টি পরিবেশবিদ্যার ক্লাসে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের কাছে উপস্থিত করে আলোচনা করবে। চতুর্থ, পাঠ্যপুস্তক থেকে উপযুক্ত তথ্য পাওয়া না গেলে তারা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবরেটরি গিয়ে বা ইন্টারনেট থেকেও তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে এবং চিত্রগুলোও সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে। ওকে, পঞ্চম হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে পরিবেশবিদ্যার ক্লাসের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে এই যে তথ্যগুলো তোমরা পাচ্ছ, সেই তথ্যগুলো যদি অসুবিধা হয় তোমরা কিভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করছো সেটাই এখানটায় লিখবে। ওকে, চলো এবার তথ্য সংগ্রহটা পয়েন্ট করে নেবে। পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস শীর্ষক প্রকল্পটি রূপায়ণের জন্য আমরা আমাদের বিদ্যালয়ে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের পরামর্শ মতে সপ্তাহে 1 দিন করে বিদ্যালয়ের গ্রন্থাগারে উপস্থিত হই এবং পঠন পাঠন শুরু করি এবং পরিবেশবিদ্যা, ভূগোল, অর্থনীতি, ভূগোল বই থেকে পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস বিষয়ে যেসব তথ্য পাই তা একটা তালিকা তৈরি করবে। দেখো আমি তালিকাটা দেখিয়ে দিচ্ছি, এই তালিকা দেখে তোমরা কিন্তু করে নেবে। ওকে, এত অনেক দেওয়া আছে, তোমরা এখান থেকে ম্যাক্সিমাম 3টে করে লিখলেও তোমাদের হয়ে যাবে, সব লেখার দরকার নেই, 3টে করে লিখে দেবে। ছবিগুলো অনলাইন থেকে বের করে নেবে। আর ঠিক আছে, আমি ছবিগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারো। ওকে, তারপরে দেখো এবার পরের পয়েন্টে চলে আসবে। পরের পয়েন্ট করবে তথ্য বিশ্লেষণ। দেখো, পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কে বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য জানতে পারলাম আমরা, সেই সঙ্গে জানতে পারলাম অপ্রচলিত শক্তির উৎসগুলি, সুবিধা অসুবিধার দিক এবং নিচের সারণীতে তথ্য লিখব। এবার দেখো যে সুবিধা অসুবিধাগুলো সেগুলোও তোমরা এরকম ছকের মাধ্যমে দেখিয়ে দেবে। এখানেও কিন্তু তোমরা অনেক রয়েছে, তোমাদের এত করার দরকার নেই, 3টে করে তোমরা তুলে দেবে। কটা করে তুলবে? 3টে করে। সুবিধা 3টে দেবে, অসুবিধা 3টে দেবে। ওকে, এইবার এই যে 3টে বলেছি বলতে সৌরশক্তির থেকে এই 4টে পয়েন্ট রয়েছে, এইখান থেকে 3টে নয়, এই যে মূল বক্স করা রয়েছে তার মধ্যে থেকে 3টে করে নেবে। ওকে, চলো এরপরে তোমরা যেটা করবে সিদ্ধান্ত। দেখো, পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস প্রকল্পটি রূপায়ণের দ্বারা নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এবার কোন সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি সেগুলো দেখো। 1 নম্বর হচ্ছে যেসব উৎস থেকে বর্তমানে শক্তি উৎপাদনের পরিমাণ খুবই সীমিত বা শক্তি যেসব উৎসে পূর্ণাঙ্গ ও সুস্থ ব্যবহার এখনও পর্যন্ত করা যায়নি তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলে। দ্বিতীয়ত, শক্তির এই ধরনের উৎসগুলির ভাণ্ডার অপরিসীম, অবাধ ও অফুরন্ত। এই অপ্রচলিত শক্তির উৎস কখনোই নিঃশেষিত হবে না বা শেষ হয়ে যাবে না।
3 নাম্বার, এই ধরনের শক্তি উৎপাদনে প্রাকৃতিক বা প্রকৃতির তথা পরিবেশের কোনো রূপ দূষণ ঘটে না। চতুর্থ, এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রকল্পের খরচ বেশি হলেও পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ কম ও খুবই কম, কারণ এতে কাঁচামালের প্রয়োজন হয় না। পঞ্চম, ব্যবহার করার স্থানেই এই শক্তি উৎপাদন করা সম্ভব। এই প্রকার শক্তি পরিবহনজনিত অপচয় হয় না। ষষ্ঠ, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে অপ্রচলিত শক্তিকে প্রচলিত শক্তির বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। ওকে, এরপরে আমরা চলে যাব সীমাবদ্ধতা। যে কোনো প্রকল্পের কিন্তু সীমাবদ্ধতা থাকেই। চলো, এই প্রকল্পের সীমাবদ্ধতা কি রয়েছে দেখো। কেবল পাঠ্যপুস্তক অধ্যয়ন করে তত্ত্বগত বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে, ফলে প্রকল্পটির রূপায়ণের মূল উদ্দেশ্য অর্থাৎ ব্যবহারিক জ্ঞান লাভ করা সম্ভব বা অসম্পূর্ণই থেকে গেছে। আমরা যেটুকু করেছি, এই যে প্রকল্পটা আমরা প্রত্যেকে করছি, এই প্রকল্প করে তো সঠিক আমরা তথ্যটা পেয়েছি, কিন্তু সেটার যে প্রকৃত জ্ঞান লাভ সেটা তো বাস্তবে আমরা পাইনি, তাই না? দ্বিতীয় হচ্ছে, তথ্য সংগ্রহের সময় অপ্রচলিত শক্তির উৎস হিসেবে 9টি শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে 2-3 প্রকার শক্তির সুবিধা অসুবিধা সম্পর্কে সঠিক আলোচনা করা বা সঠিক আলোচনার কোনো সূত্র পাওয়া যায়নি। এবার তৃতীয় হচ্ছে, সমগ্র প্রকল্পটি রূপায়ণের মধ্যে দিয়ে তত্ত্বগত জ্ঞান লাভ হলেও অপ্রচলিত শক্তির উৎসগুলির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হয়নি, কেবল প্রকল্পটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা গেছে। এবারে যে গ্রন্থপুঞ্জিটা তোমরা যে সমস্ত বই থেকে তোমরা সাহায্য নিয়েছো সেই সমস্ত বইয়ের নাম উল্লেখ করবে। আমার এখানে যেগুলো দেয়া রয়েছে সেগুলো তোমরা নাও করতে পারো। তোমরা যে সমস্ত বইগুলো পড়ছো বা বিদ্যালয় থেকে বা তোমাদের যে শিক্ষক রয়েছে তার কাছ থেকে কিছু বইয়ের নাম জেনে নেবে, এইখানটায় কিন্তু লিখে দেবে। ওকে, এবার লাস্টে কৃতজ্ঞতা স্বীকারটা করবে, তাহলেই কিন্তু তোমাদের প্রকল্পটি কমপ্লিট। দেখো, পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস শীর্ষক প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে যিনি প্রাথমিক পাঠদান থেকে শুরু করে প্রতিবেদন রচনা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমাদেরকে সাহায্য করেছেন, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের পরিবেশবিদ্যার বিষয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা, শ্রীমতী বা ডক্টর যাই হবে সেটা লিখে সেই শিক্ষকের বা সেই ম্যামের নাম তোমরা লিখে দেবে। ওকে, এছাড়াও সাহায্য করেছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং উৎসাহ দিয়েছে পরিবারের সকলে। এদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সবশেষে আমার সহপাঠীদের কাছেও আমি নানাভাবে সাহায্য পেয়েছি এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। ওকে, এরপরে একদিকে ছাত্রছাত্রীর স্বাক্ষর এবং তারিখ লিখবে, আরেকদিকে শিক্ষকের স্বাক্ষর এবং তারিখ লিখে দেবে। ওকে, তাহলেই কিন্তু তোমাদের প্রকল্পটি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা পিডিএফটি চাইলে পিডিএফের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা পিডিএফের লিঙ্কটা নিতে পারো। ওকে, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে প্রকল্পটি শেয়ার করে দিও।